নির্বাচনের যে ধরনের উৎসবের কথা আমাদের এখানে শুনছি, আমি সেই উৎসব দেখছি না। এর জন্য দায় সরকারের সমন্বয়হীনতা এবং ব্যর্থতা। আপনি নিশ্চয়ই জানেন যে কালকে যুদ্ধ অফিসিয়াল ঘোষণা হয়, এর মধ্যে উপদেষ্টা আসিফ তিনি একটি প্রেস কনফারেন্স ডেকেছেন। এক ধরনের বাজারে আলোচনা হচ্ছে যে তিনি হয়তো কালকে সরকার থেকে বা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে পারেন, তারপরে তিনি হয়তো নির্বাচনে আসবেন। এই যে এক তফসিল ঘোষণা আগের দিন বা তফসিল ঘোষণার দিন পদত্যাগ, এই বিষয়টা আপনি পজিটিভলি দেখছেন নাকি আপনার অন্য কোনো মতামত আছে? ধন্যবাদ। প্রথমত পজিটিভলি, কারণ এই ধরনের একটা তরুণ মন্ত্রিত্বর লোভ ছেড়ে দিয়ে, মন্ত্রিত্বর দায়িত্ব ছেড়ে দিয়ে নির্বাচন করতে আসছেন। তবে কোথা থেকে নির্বাচনটা তিনি করবেন এটি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু তাদের মুখে শুনেছি যেদিন তারা দল গঠন করেন বা তার আগেও, যে আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি আর একটা রাক্ষসকে ক্ষমতায় বসানোর জন্য না। তখন তারা কাকে মিন করেছিল, বিএনপিকে মিন করেছিল, এটি নিয়ে বিতর্ক করার কিছু নেই। আবার তিনি কিন্তু এটাও বলেছিলেন যে এখন আর নির্বাচন করব না, কারণ নির্বাচন করতে হলে 10-20 কোটি টাকা দরকার হয়। তো এই কয়েকদিনের মধ্যে তিনি এত টাকার মালিক হয়েছেন কিনা, স্বাভাবিকভাবে এই প্রশ্নটা নিশ্চয়ই তাকে করা হবে তিনি যখন পাবলিকের সামনে আসবেন। কারণ তিনি তো নিজেই বলেছেন যে 20 কোটি টাকার নিচে ইলেকশন করা যায় না। তো এত অল্প সময়ের মধ্যে 20 কোটি টাকার মালিক উনি কিভাবে হয়েছেন, এটা নিশ্চয়ই ভোটাররা জিজ্ঞেস করবেন। তবে আমি শেষ কথা বলতে চাই যে নির্বাচনের যে ধরনের উৎসবের কথা আমাদের এখানে শুনছি, আমি সেই উৎসব দেখছি না। যে ধরনের আগ্রহের কথা শুনছি, আমি শহরের আগ্রহ দেখছি। মানুষের মধ্যে ভয়, মানুষের মধ্যে আতঙ্ক আছে। নির্বাচনকে যেভাবে অর্থবহ করার জন্য সরকারের যে ধরনের উদারতা থাকা দরকার ছিল, প্ল্যানিং থাকা দরকার ছিল, সেটি নেই। এবং নির্বাচন ঘিরে সহিংসতা ক্রমশ ছড়িয়ে পড়েছে এবং এর জন্য দায় সরকারের সমন্বয়হীনতা এবং ব্যর্থতা। তাসলিম আক্তার, নির্বাচনের যে আমরা সবসময় লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, আপনি তো প্রচারণা মাঠে আছেন, সেই মানে লেভেল প্লেইং ফিল্ডকে পাচ্ছেন? এটা আমার মনে হয় আরও কিছুদিন তফসিল ঘোষণার পর বিষয়টা বোঝা যাবে। আমি আসলে আপনি শরীফ ভাইকে যে প্রশ্নটা করলেন সেটা নিয়ে একটু বলতে চাই। আমার কাছে মনে হয় শেষ দিন এসে পদত্যাগ করার মধ্যে বিশেষ কোনো অর্থ তৈরি হয় না। আমরা আসলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণরা আসছিলেন তাদের কাছে অনেক আশা করি, এখনও করি। কিন্তু যারা সরকারে গেছেন, আমরা ধারণা করেছিলাম বিচার, সংস্কার, নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ তারা তৈরি করবেন। কিন্তু সেই পুরো প্রক্রিয়ার মধ্যে থেকে শেষ মুহূর্তে তফসিলের একদিন আগে পদত্যাগ করা বা না করার মধ্যে দিয়ে আসলে এইখানে বিশেষ কোনো অর্থ বহন করে না। আমার কাছে মনে হয় ক্ষমতায় থাকা, সরকারে থাকা, সমস্ত রকম প্রক্রিয়ার মধ্যে থেকে এখন যদি সকল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে চায় তাহলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে আসলে প্রশ্ন হবে, যে এই প্রশ্নটা আমাদের মধ্যে ছিল। ফলে আমরা আশা করেছিলাম যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যারা, তারা আসলে নির্বাচনটাকে নিরপেক্ষ সুষ্ঠু করার জন্য কাজ করবেন, সংস্কারের জন্য কাজ করবেন এবং বিচারের জন্য কাজ করবেন। তারা এটাতে অংশগ্রহণ করবেন। কারণ আমরা যখন গণঅভ্যুত্থানের পরে যখন একটা দেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল অবস্থা, তখন কিন্তু এই সরকার গঠন কিভাবে হবে সেগুলো নিয়ে নানান আমরা কিন্তু সেই সরকার গঠনে যাই নাই, আমরা দলীয়ভাবেও যাই নাই। এই কারণেই যে আমরা মনে করেছি আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচন করব এবং অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যাতে নির্বাচন হয়, এটাই আমাদের দাবি ছিল। ফলে যারা গেছে আমরা এটাই আশা করেছিলাম যে তারা আসলে এখানে এই সরকারের থেকে দায়িত্ব পালন করবে যাতে একটা হয়। কিন্তু ওখানেও থাকলাম আবার এখানেও থাকলাম, এইটা আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করবে। এবং আমরা আসলে মানে একজন এইভাবে ক্ষমতার মধ্যে থেকে তিনি আবার করছেন, কিভাবে তার অবস্থানটা, আপনি নাহিদ ইসলাম যেভাবে অনেক আগে পদত্যাগ করেছেন সেভাবে করা, সেটা আমার মনে হয় সেটাও আমার মনে হয় যে মানে এই সরকারে থাকা কারোরই আসলে ইলেকশন করার জায়গাটা থাকা উচিত হতো না বলে আমি মনে করি। তারপরও নাহিদ যথেষ্ট আগে উনি পদত্যাগ করেছেন, সেটা তাও একটা মুখরক্ষা পায়। কিন্তু বাকি যারা আছেন তারা যদি শেষ দিন এসে করে, এটা খুবই আসলে মানে এটার কি অর্থ হয় আমি আসলে জানি না।